তো আজকে আমরা অ্যাকচুয়ালি বাসবার অ্যারেঞ্জমেন্ট ইন সাবস্টেশন নিয়ে আলোচনা করব, যে সাবস্টেশনে বাসবারের অ্যারেঞ্জমেন্ট গুলো কেমন থাকে। তো এর আগে আমরা আসলে বাসবারটা কি এবং দেখতে কেমন সেটা আমরা একটু দেখে নিই। সাবস্টেশনে কন্ট্রোল প্যানেলের ভিতরে আমরা এই যে মেটালিক শিট গুলা দেখতে পাচ্ছি, এগুলাই হচ্ছে অ্যাকচুয়ালি বাসবার। বাসবারে একটা হচ্ছে কমন কানেক্টিং হাব, যেখানে পাওয়ার আসে এবং ওই পয়েন্ট থেকেই বিভিন্ন জায়গায় পাওয়ার আবার ডিস্ট্রিবিউট হয়ে যায়। পাঁচবার না থাকলে কি হইতো, আমাদের খালি তার জোড়া দেওয়া লাগতো, জোড়া দিয়ে দিয়ে ওই পয়েন্ট থেকে আরেকটা ট্যাপ বাই করতে হতো, আরেকটা ট্যাপ বাই করতে হতো। পাঁচবার থাকলে সুবিধা কি, এখানে আমি স্ক্রু দিয়ে নতুন 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 কানেকশন করতে পারবো, একই জায়গা থেকে পাওয়ার আরেক জায়গায় নিয়ে যেতে পারবো। তো কন্ট্রোল প্যানেল খুললেই দেখা যায় বিভিন্ন শেপের থাকে। অনেক ক্ষেত্রে এটা শিট টাইপ আছে, রড টাইপ হইতে পারে, সলিড রড হইতে পারে, হলো রড হইতে পারে। ঠিক আছে, বিভিন্ন টাইপের বাসবার মেকানিক্যালি পসিবল। এরকম নাট বোল্ট দিয়ে দিয়ে আমরা কি করি, এর মধ্যে জোড়া দিয়ে দিয়ে নতুন নতুন কানেকশন গুলো তৈরি করি। একটা বাস বারে কি হইতে পারে, একটা জায়গা থেকে পাওয়ার এসে অনেক জায়গায় যেতে পারে, অথবা কয়েকটা জায়গা থেকে পাওয়ার এসে কয়েকটা জায়গায় ভাগ হয়ে যেতে পারে, কমন একটা হাব। তাহলে এই বাস বারের মেটালটার কিন্তু প্র্যাকটিক্যাল কেসে ভালোই ক্যাপাসিটি থাকতে হবে, কারণ এখানে প্রচুর কারেন্ট আসবে, প্রচুর কারেন্ট এখান থেকে পাস হবে। এই কারেন্টটা হ্যান্ডেল করার মতো এর কি থাকতে হবে, স্ট্রেংথ থাকতে হবে। চিকন পাত চিকন শিট হইলে বেশি কারেন্ট সে হ্যান্ডেল করতে পারবে না। যদিও মোটা হয়, যত মোটা তত বেশি কি কারেন্ট সে হ্যান্ডেল করতে পারবে। আচ্ছা, এখন আমরা বাসবার যে কানেক্ট করব, বিভিন্ন ভাবে বাসবার কানেক্ট করা যায়, একটা বাসবারের সাথে আরেকটা বাসবার, আরেকটা বাসবারের সাথে আরেকটা বাসবার কিভাবে কানেক্ট করব, এর অনেকগুলা অ্যারেঞ্জমেন্টের পদ্ধতি আছে। কখন আমরা কোনটা ইউজ করব, এগুলা দেখার আগে আমাদেরকে দেখতে হবে কোনটা ইউজ করব, এটার জন্য কিছু ক্যাটাগরি আছে। ওই প্যারামিটার উপর ডিপেন্ড করে আমরা চিন্তা করব আমরা কোনটা আসলে কোন ধরনের বাসবারের অ্যারেঞ্জমেন্ট আমরা ইউজ করব। তো বাসবার অ্যাকচুয়ালি অ্যারেঞ্জমেন্ট অনেক প্রকার আছে, এখানের মধ্যে আমরা কনভেনশনাল এবং বেসিক তিনটা প্রকার দেখব। একটা হচ্ছে সিঙ্গেল বাসবার সিস্টেম, একটা সিঙ্গেল বাসবার উইথ সেকশনালাইজেশন, অর্থাৎ একটা সিঙ্গেল বাসবার সিস্টেমকে সেকশন করে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, দুই ভাগে অ্যাকচুয়ালি। আর একটা ডুপ্লিকেট বাসবার সিস্টেম। এখন এর মধ্যে কোনটা আমরা চুজ করব, এগুলোর জন্য আমাকে কিছু ফ্যাক্টর বুঝে এটা ডিসাইড করতে হবে। একটা হচ্ছে সিস্টেমের ভোল্টেজ কেমন, আর একটা যেই সাবস্টেশনে ইউজ করবো ওই সাবস্টেশনের পজিশন কোথায়, আরেকটা হচ্ছে আমি কতটুকু রিলায়েবল চাই সিস্টেমকে। আমি কি চাই যে আমার যদি কোনো একটা ফল্ট হয় সবাই, সব লোডই কাট অফ হয়ে যাক, সব লোডই ব্রেক হয়ে যাক, নাকি আমি চাই সিস্টেমে ফল্ট হইলে কিছু একটা অংশ ওকে থাকুক, নাকি চাই ফল্ট হইলে হোক সব অংশই লাইভ থাকুক, ওইটা চাই। এর উপর ডিপেন্ড করে আমাকে কি করতে হবে, ডিগ্রি অফ রিলায়েবিলিটি, এবং যত বেশি রিলায়েবল যাবা তত কস্ট বেড়ে যাবে, এই কস্টের উপর ডিপেন্ড করে আমাকে এই তিনটার মধ্যে চুজ করতে হবে। এর বাহিরেও আরো অনেক ধরনের বাস বার অ্যারেঞ্জমেন্ট কিন্তু আছে। তো আমরা প্রধানত এই কনভেনশনাল এই তিনটা প্রকারই আমরা দেখবো আর কি। তো প্রথম হচ্ছে সিঙ্গেল বাসবার সিস্টেম। আমি প্রশ্নগুলো একদম লাস্টে নিব। সিঙ্গেল বাসবার সিস্টেম, সিঙ্গেল বাসবারে দেখো একটা মাত্র বাসবার, একটা সিঙ্গেল লাইন দিয়ে দেখানো হচ্ছে। এটা একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, এখানে অ্যাকচুয়ালি তিনটা তিনটা ফেজ আছে। একটা বাসবার মানে অ্যাকচুয়ালি এখানে তিনটা বাসবার, সবগুলা কানেকশন একই রকম, এই জন্য আমরা একটাকে দেখাই সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আছে। ঠিক আছে, তো এখানে কি দেখা যাচ্ছে, আমার একটা মাত্র বাসবার। তো এই বাসবার এর সাথে আমি কি করলাম, একটা প্রোটেক্টিভ এলিমেন্ট দিলাম, লাইটনিং এর স্টোন। বাস বারে যারা কানেক্ট হয়েছে ওদের মধ্যে যদি কখনো ঠান্ডারিং হয়, তাহলে এই হাই ভোল্টেজ যদি বাই চান্স বাস বারে চলে আসে, তাহলে এটা লোডে চলে যেতে পারে না, তখন তো লোড নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য বাস বারে একটা কি রাখলাম, লাইটনিং এর স্টোন, যে কখনো যদি এখানে সার্জ ভোল্টেজ চলে আসে অতি হাই ভোল্টেজ, সেটা কি করবে, লাইটনিং এর দিয়ে গ্রাউন্ডে চলে যাবে, লোডে আর যাইতে পারবে না। আচ্ছা, তো বাস বারে কি হবে, কিছু ইনকামিং কিছু আউটগোয়িং থাকবে। তো দেখো এখানে একটা ইনকামিং লাইন আছে, এটা কি হচ্ছে, কোন একটা ইনকামিং লাইন কোন একটা জেনারেটর থেকে ট্রান্সফরমার ঘুরে আইসোলেটরের মাধ্যমে, ব্রেকারের মাধ্যমে, আইসোলেটরের মাধ্যমে আবার কোথায় আসলো, বাসবারে চলে আসলো। এই বাসবার থেকে আবার আউটগোয়িং লাইন চলে যাচ্ছে, তাই না? একটা আইসোলেটর ব্রেকার হয়ে ট্রান্সফরমার মাধ্যমে ভোল্টেজ ডাউন হয়েছে নাকি, বাসবার ছিল 11 কেবি, কোথা থেকে আসছে 11, একটা ইনকামিং লাইনের মাধ্যমে আসছে। তো এই 11 কেবিটা আমি যখন লোডে দিচ্ছি তখন কি, আমার যেহেতু লোডে কম ভোল্টেজ দিব এই জন্য ট্রান্সফরমার মাধ্যমে ডাউন করে দিলাম। এদিকেও একই কেস, একই জিনিসই দুইবার আঁকা,
হ্যাঁ, পার্থক্য না, একই জিনিস একা, এখানের মধ্যে একটা ইনকামিং আর একটা আউটগোয়িং। তাহলে একই বাস বারে কি হলো, দুইটা ইনকামিং আসলো, দুইটা আউটগোয়িং চলে গেল, তিনটাও আসতে পারতো, তিনটাও যাইতে পারতো, দুইটা এসে তিনটা যাইতে পারতো, একটা এসে পাঁচটা যাইতে পারতো। কয়টা আসবে কয়টা যাবে এটা ফ্লেক্সিবল। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমি কি দিলাম, একটা আইসোলেটর, একটা ব্রেকার, একটা আইসোলেটর দিলাম। দেখো, এখানে আমি যে ব্রেকারটা দিলাম, এই ব্রেকার গুলা আমি দিয়ে কি করতে পারবো, দেখো কখনো মনে করি বাসবারটা পুড়ে গেল, ওভার কারেন্ট আসছে, মেকানিক্যালি ফেল করছে, ওভার হিটে পুড়ে গেছে, এখন এই বাসবারটা রিপ্লেস করতে হলে এখানে হাত দিতে হবে না? তখন আমাকে কি করতে হবে, এই ব্রেকার গুলো আগে ব্রেক করতে হবে, সবগুলা। শুধু ইনকামিং ব্রেক করলে হবে না, যদিও ইনকামিং দিয়ে আসে, কিন্তু আউটগোয়িং এ কোনো ইউজারের যদি নিজস্ব একটা বাসায় প্রাইভেট জেনারেটর থাকে, ওইটা দিয়ে ব্যাকফিড হয়ে তো এখানে চলে আসতে পারে পাওয়ার, ওখান দিয়ে এখানে আসবে 400 কেবি, এই ট্রান্সফরমার তো তখন 11 কেবি পাঠায় বাসবার পাঠিয়ে দেবে, তখন কিন্তু এখানে হ্যাজার্ড হতে পারে। এজন্য আমরা কি করতে পারি, আমরা যখন বাসবারে মেনটেনেন্স করব, তখন এই সবগুলা ব্রেকারকে আমরা বন্ধ করে নিব। এই ব্রেকার বন্ধ করার পরে কি করবো, আরো সেফটির জন্য এই আইসোলেটর গুলো ওপেন করে দিব। তখন আলটিমেট কি হলো, এই বাসবারের মধ্যে আর কি নাই, কোনো পাওয়ার নাই। এরপর একটা গ্রাউন্ডিং সুইচ কানেক্ট করে এই বাসবারকে গ্রাউন্ড করে দিব, যতটুকু অবশিষ্ট আছে অবশিষ্ট অংশ গ্রাউন্ড করব। করার পর এখন কি হবে, গ্রাউন্ড করার পরে আমরা বুঝতে পারবো কি বাসবার এখন আর কোনো কি নাই, ভোল্টেজ নাই, কোনো কারেন্ট নাই, সব গ্রাউন্ডে চলে গেছে ভোল্টেজ। এরপর আমি বাসবার কি করতে পারবো, মেনটেন করতে পারবো। আচ্ছা, এখন বাই চান্স এই সার্কিট ব্রেকারে কোনো ফল্ট হয়েছে, ওকে রিপ্লেস করতে হবে। এই জন্য ওর দুই দিকে আমরা কি দিছি, দুইটা আইসোলেটর দিছি। আমরা যদি ব্রেকারকে ব্রেক করি, তারপরে আমরা দুই দিকে দুইটা আইসোলেটরকে ব্রেক করি, তারপরে এখন এই ব্রেকারটা কি হয়ে গেল, একদম সেফ হয়ে গেল না? তারপরে ওকে লোকালি গ্রাউন্ড করে, তারপর ওকে হাত দিয়ে আমি ওকে রিপ্লেস করতে পারবো। এটা তো প্রোটেকশনের বিষয় গেল। এখন তোমাকে এই ধরনের সিনারিও দেওয়া হইতে পারে, যে বাই চান্স কোনো একটা কেসে অমুক জায়গায় ফল্ট হয়েছে, কি কি মেজার তুমি নিবা লাইভ লাইনে। আবার ফল্ট তুমি রিমুভ করছো, এখন এটাকে রি এনার্জাইজ করতে লাইনকে, লাইন এনার্জাইজ ছিল, ওকে ডি এনার্জাইজ করে মেনটেনেন্স করছো। এখন ওকে রি এনার্জাইজ করতে কি করতে হবে, ওটা তো প্রোটেকশনের, তো আমরা তো প্রোটেকশন নিয়ে আলোচনা করতেছি না, আমরা মেইনলি সিঙ্গেল বাসবার সিস্টেমটা দেখলাম। তো এটা টেক হোম মেসেজ কি, এখানে অ্যাকচুয়ালি একটাই বাসবার থাকে, এখানেই সব ইনকামিং আসে, এখান থেকে সব আউটগোয়িং যায়। এবং প্রোটেক্টিভ ডিভাইস হিসেবে লাইটিং এর স্টোর থাকে, মেনটেন্সের সুবিধার্থে গ্রাউন্ডিং সুইচ থাকতে পারে, এটা হচ্ছে একদম বেসিক এলিমেন্ট আর কি, এর সাথে একটা গ্রাউন্ডিং সুইচও দেওয়া যাইতে পারে মেনটেন্সের জন্য। আচ্ছা, তো এখানে আরো কিছু ডিভাইস আছে, এগুলো আমরা আগেও পড়ছি। সিটি, সিটি কেন দিছে, এই ফিডার দিয়ে কতটুক কারেন্ট এখানে আসলো এটা মেজার করার জন্য, এই ফিডার দিয়ে কতটুক কারেন্ট গেল এটা মেজার করার জন্য একটা সিটি, এই ফিডার দিয়ে এখন যে ভোল্টেজ আসতেছে, কত ভোল্টেজ আছে এখানে, আদৌ 11 কেবি আছে, এটা মেজার করার জন্য একটা পিটি। ঠিক এইভাবে এখানে পিটি, এখানেও পিটি থাকতে পারে, কোনো প্রবলেম নাই। ফিডারে যে যাচ্ছে ওখানে কত ভোল্ট নিয়ে এসে যাচ্ছে, পিটি থাকতে পারে। মানে এটা হচ্ছে জাস্ট বেসিক একটা ডায়াগ্রাম। তো ইনকামিং করতেছে আসতেছে নিশ্চয়ই অন্য কোনো একটা লাইন থেকে, জেনারেটর থেকে, অন্য কোনো ট্রান্সফরমার থেকে এখানে আসতেছে। আউটগোয়িং কোথায় যাচ্ছে, কনজিউমারের কাছে যাচ্ছে, যেখানে সে কি লাইট, ফ্যান, মোটর, এসি, টিভি, লিফট এসব লাগাই সে কি করবে, এই পাওয়ারটা সে কনজিউম করবে। এটার সুবিধা কি, এটা সুবিধা হচ্ছে যেহেতু একটাই মাত্র বাসবার লাগে এই বাসবার সিস্টেমে, এটা খরচ কম, একটাই বাসবার, এই জন্য এটার মেনটেনেন্স কম, এবং অপারেশনও সিম্পল, ঝামেলা নেই। অসুবিধা হচ্ছে যদি কোনো ফল্ট হয় এই বাসবারে, ইনকামিং ও বন্ধ, আউটগোয়িং ও বন্ধ, সবাইকে বন্ধ করে রিপ্লেস করে, বাসবার কমপ্লিটলি রিপ্লেস করে এটাকে কি করতে হবে, আবার রি এনার্জাইজ করতে হবে। ঠিক আছে, তার মানে এটা রিলায়েবিলিটি কিন্তু কম। আচ্ছা, এখন এই ধরনের অ্যারেঞ্জমেন্ট অ্যাকচুয়ালি ইনডোর 11 কেবি পর্যন্ত করা হয়, যেখানে তোমার এত রিলায়েবিলিটির দরকার নেই, বা ফল্ট হওয়ার সম্ভাবনা খুবই কম, একটা ইনকামিং আসছে একটা আউটগোয়িং গেছে, তাহলে তো অত রিলায়েবল দরকার নেই, দু একটা ফিডার না বন্ধ থাকলো। কিন্তু 30 কেবিতে অ্যাকচুয়ালি অনেকগুলো ইনকামিং অনেকগুলো আউটগোয়িং যাইতে পারে, অনেকগুলো ইনকামিং না আসলে অনেকগুলো আউটগোয়িং যায়, তাহলে এই বাসবার ফল্ট হয়ে গেলে অনেক জায়গায় কি হয়ে যাবে, পাওয়ার চলে যাবে। জন্য 33 কেবিতে এটা তেমন একটা ইউজ করা হয় না, কিন্তু ইউজ করলে কোনো ভুল হবে না, রিলায়েবিলিটি কম পাওয়া আর কি। আচ্ছা,
এরপরে আমরা যদি পরবর্তীটা দেখি, সিঙ্গেল বাস বার উইথ সেকশনালাইজেশন। এখানে কি করা হয়েছে, একটা বাস বারকে দুইটা ভাগ করা হয়েছে নাকি? সবকিছু আগের মতো, এদিকের প্যাটার্ন একই রকম, এদিকের প্যাটার্ন একই রকম, একই ইনকামিং একই আউটগোয়িং নাকি? আর একটু আমরা এখানে লাইটিং এর স্টোর দিলাম, এটা ওখানেও আগের চিত্রে এখানে লাইটিং এর স্টোর দিলেও ভুল হতো না, একই কথা। এখানে লাইটিং এর স্টোরটা এখানে দেওয়া হয়েছে, সরাসরি বাস বারে না দিয়ে, বাস বারেও দিতে পারো একটা, আরো প্রোটেক্ট হলো। এখন বেশি লাইটিং এর স্টোর লাগালে কি হবে, আবার খরচ বেড়ে যাবে। তো ক্যালকুলেট করতে হবে আমার আসলে এত নেসেসারি দরকার কিনা, কোন জায়গায় ইউজ করতেছি, এটা অপারেটিং ভোল্টেজ কেমন, ঠিক আছে, এখানে বাস বারের প্রবলেম হওয়ার পসিবিলিটি কেমন, এটা আউটডোরে না ইনডোরে নাকি কোথায় আছে, এই অনুযায়ী আমাকে সিস্টেম চিন্তা করতে হবে প্রোটেক্টিভ এলিমেন্ট কেমন হবে। তাহলে আগের চিত্রের সাথে এই চিত্রের এই নিচের পার্টে অ্যাকচুয়ালি কোনো তেমন মেজর চেঞ্জ নেই। মেজর চেঞ্জ হচ্ছে বাসবারকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, ভাগ করে দুইটা বাসবার কানেক্ট করার জন্য মাঝখানে একটা সার্কিট ব্রেকার দেওয়া হয়েছে, এবং সার্কিট ব্রেকার দুই পাশে দুইটা আইসোলেটর দেওয়া হয়েছে স্বাভাবিক। আর একটা কি আছে, সিটি। সিটি কেন, এদিক থেকে এদিকে কত কারেন্ট গেল, এদিক থেকে কত কারেন্ট গেল, এটা এখান থেকে কি করা যাবে, বোঝা যাবে। এই বাসবারের সুবিধা কি দেখো, বাই চান্স এই বাসবার টু সেকশনে যদি কোনো প্রবলেম হয়, আমি এই ব্রেকার দিয়ে ওকে আলাদা করে দিলাম, তখন কি হলো, এই ইনকামিং থেকে আমি কোনো পাওয়ার নিচ্ছি না, ওকে কোনো পাওয়ার দিচ্ছি না, কিন্তু অর্ধেক সার্কিট কি আমার অপারেশনে থাকলো, সচল থাকলো। তাহলে আগেরটা থেকে এটা রিলায়েবিলিটি একটু ভালো, ওখানে 100% ইউজার আউট অফ দ্য পাওয়ার চলে যাবে, কোনো বিদ্যুৎই পাবে না, এখানে কিছু একটা সংখ্যক ইউজার, যেটা ভালো বাসবার, ওখান থেকে পাওয়ার পাবে। ওই টাইমটাতে আমি এটা মেনটেন করে কি করতে পারবো, এটাকে লাইট এনার্জাইজ করে দিলে আবার বাকিরাও পেয়ে যাবে। তাহলে সিঙ্গেল বাস বার কে দুই ভাগে ভাগ করে যখন আমরা লোডকে ডিস্ট্রিবিউট করে দিই, তখন এটাকে কি বলে, উইথ সেকশনালাইজেশন সিস্টেম। সিঙ্গেল বাস বার উইথ সেকশনালাইজেশন সিস্টেম, মাঝখানে কি থাকে, ব্রেকার থাকে। যেহেতু বাস বার হাই কারেন্ট অপারেট করে, ফল্ট হয়েছে মানে এখানে গ্রাউন্ড হয়ে আছে, অনেক হাই কারেন্ট যাচ্ছে না, আইসোলেটর দিয়ে ব্রেক করলে তো এখানে ফায়ারিং হবে, আর্কিং হবে, এই জন্য ব্রেকার দিছে, এই আর্কিংটা ব্রেকারের ভিতর হবে, ব্রেকার সেটাকে এক্সটিংগুইশ করে দেবে। এখন বাই চান্স এই ব্রেকারে কখনো ফল্ট হয়ে গেল, বাসবার ঠিকঠাক আছে, তাহলে ব্রেকারকে ব্রেক করে আইসোলেটর ডিসকানেক্ট করলে এরপর আমরা ব্রেকারে মেনটেন্যান্স করতে পারবো। এই সাইডে কোনো ফল্ট হলো এই বাসবারে, তাহলে এই ব্রেকারকে ব্রেক করে, এই সব ব্রেকারকে ব্রেক করে এই আইসোলেটর গুলাকে অপারেট করলে এই তিনটাকে, তখন এই বাসবারটা সেফ হয়ে যাবে, তখন এখানে আমরা গ্রাউন্ড করে এরপরে অপারেট করতে পারবো। আবার রি এনার্জাইজ করার সময় কি করতে হবে, গ্রাউন্ড আগে ডিসকানেক্ট করতে হবে, আইসোলেটর কানেক্ট করতে হবে, এরপরে ব্রেকার অপারেট করতে হবে। তো এগুলো তো প্রোটেকশনের, এগুলো আমরা আগে পড়ে ফেলছি। মেইন বিষয় কি হলো, সেকশনালাইজেশন সিস্টেমটা বোঝা। তো এটাতে সুবিধা কি, ফল্ট বাস বারকে ইজিলি আইসোলেট করা যায় এবং রিপেয়ার এন্ড মেনটেনেন্স ইজি হয়ে যায়, তাই না, আমরা একটা সেকশনকে রিপেয়ার করি, মেনটেন করি। আচ্ছা, এই ধরনের কানেকশন গুলো অ্যাকচুয়ালি 33 KB এবং এর উপরে খুবই পপুলার। আচ্ছা, এরপরে আমরা আরেকটা দেখবো, এটা হচ্ছে ডুপ্লিকেট বাসবার সিস্টেম। ডুপ্লিকেট বাসবার কি, দেখো নিচের ঘটনা আগের মতোই, দুইটা ইনকামিং দুইটা আউটগোয়িং, আগের মতো আঁকতে পারো, আলাদা আলাদা, একটা ইনকামিং একটা আউটগোয়িং, একটা ইনকামিং একটা আউটগোয়িং, এখানে একসাথে করে আঁকছে আর কি। কিন্তু পার্থক্য কি দেখো, উপরে একটা বাসবার আছে যেটাকে আমরা বলতেছি মেইন বাস, 1 নম্বর চিত্রের মতো। নিচে আমরা কি করছি, সেকেন্ড একটা বাস দিছি, এটাকে বলছি আমরা স্পেয়ার বাস অথবা ডুপ্লিকেট বাস। এই বাসের সাথেও সব লোড কানেক্ট করার, সব ইনকামিং কানেক্ট করার জন্য কি আছে, আইসোলেটর আছে। এই বাসের সাথেও সব লোড সবকিছু কানেক্ট করার জন্য আইসোলেটর আছে। আবার এদের দুইজনকে কানেক্ট করার জন্য কি আছে, মাঝখানে একটা আবার সেকশনালাইজ করার মতো সিস্টেম আছে। তাইলে সেকশনালাইজেশনের সাথে ডুপ্লিকেট বাসের পার্থক্য কি, সেকশনালাইজেশনে একটা লোড একটা ইনকামিং একটা বাসে ছিল, এখানে দুইটাতে যাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে, এখানে দুইটা বাসে ওকে ট্রান্সফার করার ব্যবস্থা রাখা হয়েছে। তাইলে এটাতে কি হবে, কখনো বাস ওয়ান ফেল করে গেল, বাস ওয়ান ফেল করছে, তখন আমি কি করতে পারবো, সব লোডকে বাস টু তে ট্রান্সফার করে দিতে পারবো, তাই না? আচ্ছা, আবার বাস টু ফেল করছে, সব লোডকে বাস ওয়ানে ট্রান্সফার করে দিতে পারবো, দিয়ে ওইটাকে মেনটেন করতে পারবো। এরপরে আমরা কি করতে পারি, ফিউচার লোড বেড়ে গেল, এখন নতুন বাস বার বসানোর সুযোগ হচ্ছে না, অল্প সময়ের জন্য কি করতে পারবো, এই দুইটা বাস পারকে একসাথ করে আবার সেকশনালাইজেশনের মতো লার্জ স্কেলে এটাকে আবার চালাইতে পারবো নাকি? তাহলে এটা কি কি আছে, টি এর মতো দুই দিকে একটা কানেকশন আছে নাকি, টাই করা আছে দুই দিকেই। আচ্ছা,
আর এখানে যেই দুইটা বাসকে যেই ব্রেকার যে আইসোলেটর দিয়ে আমরা কানেক্ট করি, এই পুরো অ্যারেঞ্জমেন্টটাকে বলা হয় বাস কাপলার। দুটা বাসকে কি করতে পারে, কাপলিং করার সুযোগ এখানে থাকে। এই ধরনের কানেকশন গুলো অ্যাকচুয়ালি 33 কেবির উপরে 6 কেবি বা এর উপরের দিকে পপুলার, যেহেতু ওই হাই ভোল্টেজ লেভেলে মনে করো এটা 11 কেবি কি একটা, মনে করো ইউনিয়ন লেভেলে, গ্রাম লেভেলে কানেকশন 11 কেবি। ঠিক আছে, একটা গ্রামে একটা 11 কেবি লাইন আসলো, এটা দিয়ে একটা ছোট গ্রামে কাভার করে দিচ্ছে। ফল্ট হলে এই গ্রামে হলো। 33 কেবি একটা সাবস্টেশন থেকে 2-3টা গ্রামে যাইতে পারে, তাহলে ওখানে রিলেবিলিটি আরো একটু বেশি লাগবে, তাই না? এরপরে 66 কেবি, 132 কেবি, 400 কেবি, ওখানে হাইস্ট রিলেবিলিটি লাগবে। ওইটা বিভাগ টু বিভাগ লেভেলে কানেকশন করে, জেলা টু জেলা, একটা দিয়ে কয়েকটা জেলায় যাবে মেইন পাওয়ার যে লাইনটা, তাহলে ওখানে তো রিলেবিলিটি হাই লাগবে। ওখানে একটা নষ্ট হয়ে গেলে বসে থাকার অপশন করা যাবে না, হাই রিলেবিলিটি। এই জন্য কি আছে, ডুপ্লিকেট বাসবার। তো বাংলাদেশে আরেকটা পপুলার সিস্টেম আছে, এটা একটু সেলফ স্টাডি করবে, এটা পিজিসিবি ইউজ করে, 1.5 ব্রেকার সিস্টেম। 1.5 ব্রেকার সিস্টেম। তো ওরা হাফ ব্রেকার বলতে তো কিছু নাই, একটা ব্রেকারের অর্ধেক বলতে তো কিছু নাই, তাই না? মনে করো ওরা 3টা ব্রেকার দিয়ে ডাবল অপারেশন করে, 3টা ব্রেকার দিয়ে ওরা 2টা ফিডারকে ব্রেক করতে পারে, তাহলে একটাতে কয়টা পারে, 3টার অর্ধেক, হাফ, এই জন্য নাম 1.5 হয়েছে। আর ইন্ডিভিজুয়ালি একটা ফিডারকে ব্রেক করতে 2টা ব্রেকার লাগে, আর একটা দিয়ে ব্রেক করতে 2টা লাগে, তো 2টার মধ্যে একটা কমন। এই কমন থাকার কারণে ওরা এটাকে নাম দিছে 1.5 ব্রেকার সিস্টেম। এবং পিজিটিসিবি হাই ভোল্টেজ লেভেলে, যেটা এখন বাংলাদেশের নাম পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, ওরা 1.5 ব্রেকার সিস্টেম বেশি ইউজ করে, অর্থাৎ একটা ব্রেকারকে ডাবল কাজে লাগাইছে। তো ওইটাও দেখতে পারো, আর একটু বেটার আইডিয়া পাবা। তো এই ডুপ্লিকেট বাসবার সিস্টেমের সুবিধা অসুবিধা কি, এটাতে হাইয়েস্ট রিলায়েবিলিটি, ফিউচার এক্সটেনশনের সুবিধা আছে, একটা মেইন বাস থাকে, একটা স্পেয়ার বাস থাকে। প্রতিটা বাসবারের ক্যাপাসিটি কি, হাইয়েস্ট ক্যাপাসিটি, এই বাসবারের ক্যাপাসিটি যা, এটার ক্যাপাসিটিও একই সমান এবং বেশি, এবং অনেক দুইটাই অনেক মোটা 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 থাকবে। 66 কেবি। এখন এখানে চিন্তা করতে হবে মোটা মোটা মানে কি, যেখানে হাই ভোল্টেজ ওখানে কারেন্ট কিন্তু আবার কম, তাই না? তো এখন এটা কার তুলনায় মোটা, মোটা মানে অ্যাকচুয়ালি 11 কেবির তুলনায় মোটা কিনা, এটাও চিন্তা করতে হবে, দেখতে হবে। আমি যদি মুখস্থ বলে দেই 11 কেবির তুলনায় ভোল্টে যদি কারেন্ট কমায় দেয় না, কিন্তু ডিফারেন্ট পাওয়ার লেভেলে আবার এটার কারেন্ট বেশি হইতে পারে না 66 কেবিতে, কারণ 66 কেবি তো লার্জ পাওয়ার হ্যান্ডেল করে, তখন ওইটার কারেন্ট কি হইতে পারে, 11 কেবির কম পাওয়ার তুলনায় বেশি হইতে পারে, ওটার বাসবার সাইজ মোটা হইতে পারে। এই ধরনের ক্রিটিক্যাল জিনিসগুলো বুঝতে হবে আর কি। এবং এখানে সেফটি অপারেশন সিস্টেম, এটাকে বুঝতে হবে। ঠিক আছে? এখন এখানে মাঝখানে ব্রেকার কেন দেয় নাই, এই বাস মাঝখানে কোনো ব্রেকার দেয় নাই, কারণ তুমি তো কখনো দুই বাসে একসাথে শর্ট সার্কিট করে দিবা এই লোডকে, যে কোনো একদিক থেকে সে পাবে নাকি? আর দুইটা বাস যখন তুমি কানেক্ট করবা তখন কিন্তু কি করে দিচ্ছ, স্পেয়ার বাস দিয়ে ব্রেকার দিয়ে দিচ্ছ, তাই না? তুমি যদি এই দুইটা একসাথে মেরে দাও, তাহলে কিন্তু বিশাল বড় ভুল হবে। যদি দুইটাতেই ভোল্টেজ ডিফারেন্স থাকে, তাহলে তো এইখানেই কি হয়ে যাবে, এই ব্রেকারের ঘটনা ঘটে যাবে, এর ভিতরেই আর্কিং হবে। ঠিক আছে, এই জন্য এগুলা দেখবা সাবস্টেশনে ইন্টারলকিং মেকানিজম থাকে, তুমি চাইলেই একটা দিয়ে আরেকটা মেরে দিতে পারবে না। তারপরে কাকে অপারেশন করবে এগুলো ইন্টারলক করা থাকে, যে এই আইসোলেটর অফ থাকা অবস্থা ওইটা অন করা যাবে না, মেকানিক্যালি এটাকে লক করা আছে, তুমি সারাদিন ঠেললেও অন হবে না। ঠিক আছে, এটাকে ইন্টারলকিং মেকানিজম বলে। এইটার পরে ওইটা করতে হবে, সিকোয়েন্সিয়াল যেসব অপারেশন আছে এগুলোর জন্য ইন্টারলকিং থাকে। কিন্তু প্রাথমিক দিকে কিন্তু এসব ছিল না, তখন বুঝে শুনে অনেক ক্যালকুলেশন করে এগুলো অপারেট করতে হতো। এখন এখানে কেন ব্রেকার নাই, এটা তো বুঝাইতে পারছি, এখানে কেন ব্রেকার দিছে। আর আইসোলেটর আমরা কখন দেই, আইসোলেটর অ্যাকচুয়ালি আমরা কি করি, যখন লাইন লো লোড অথবা নো লোডে থাকে তখন অপারেট করি, যেখানে ভোল্টেজ ডিফারেন্স নাই তখন অপারেট করি, তখন তো আর্কিং হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু যেখানে ভোল্টেজ ডিফারেন্স থাকে দুইটা পয়েন্টে, ওখানে আইসোলেটর অপারেট করলে কি হবে, হাই ভোল্টেজ হলে ওখানে আর্ক হইতে পারে,
তো এখানে তো আর্ক হওয়ার সুযোগ নাই, আমি তো আর দুইটা একসাথে দিয়ে এই দুইটার ডিফারেন্সকে কানেক্ট করতেছি না, তাই না? তাইলে কি করতে হবে, তুমি লাইন কানেক্ট করার সময় এই ব্রেকার কানেক্ট করার আগে এই অ্যাসোলেটর অন করে দিতে হবে নাকি? তোমার মনে করো ব্রেকার অন আছে, এটাও অন, ইনকামিং এখানে রেডি নাকি? আর বাসেও একটা ভোল্টেজ ডিফারেন্স আছে, তুমি তখন দিলা এটা, তখন কিন্তু এখানে আর্ক হবে। তাহলে এই ব্রেকার দেওয়ার আগে এই আইসোলেটর দিয়ে কি করতে হবে, পাওয়ারকে এখানে এনে রাখতে হবে, এখানের ইনকামকে এখানে এনে রাখতে হবে। সার্কিট ব্রেকারের দুই দিকে ভোল্টেজ ডিফারেন্স আছে, এখন তুমি অন করো সমস্যা নেই, ব্রেকার সেই আর্কটা এক্সটিংগুইশ করে হবে, তাই না? আচ্ছা, এখন এখানে কি করছে, দুইটা বাসে লাইটিং অ্যারেস্টর দিছে, কারণ ওদের মধ্যে প্র্যাকটিক্যালি যখন ওরা ইউজ হবে দুইজন কিন্তু একজন আরেকজনের সাথে কানেকশন থাকবে, থাকবে না তো? এই জন্য দুইটা বাসে এখানে কি দেওয়া হয়েছে, প্রোটেকশন দেওয়া হয়েছে। দুইটা বাসে আলাদা আলাদা গ্রাউন্ড থাকবে নাকি? এক এক জায়গায় লাইটিং অ্যারেস্টর দিলে প্রবলেম হবে না? কারণ ওরা তো এক টাইম অপারেট হয় না, যখন লোড এখানে ট্রান্সফার করে ফেলবে তখন তো এমন অবস্থা হবে যে এখানে কোনো কি নেই, প্রোটেকশন নেই, তাই না? তো আমরা যদি এটাতে দেখি, দেখো এই বাস বারে এখানে কি করে নাই, এখানে দেখো কোনো লাইটিং অ্যারেস্টর দেয় নাই, চাইলে এখানে দিতে পারতো, এখানে লাইটিং অ্যারেস্টরটা এখানে রাখছে। তার মানে কি, এই ব্রেকার এই আইসোলেটর যখন তুমি অন রাখবা তখন এই লাইটিং অ্যারেস্টর এই বাস বারকে প্রোটেকশন দিবে, এখানে হাই ভোল্টেজ আসলে ও প্রোটেকশন দেবে, এখানে হাই ভোল্টেজ আসলে ও প্রোটেকশন দেবে। চালাকি করে ওখানে দিছে, একটা দিয়ে ডাবল কাজ। কিন্তু তুমি এখানে দিলে কি হইতো, একটু আননেসেসারি হইতো আর কি, কষ্ট একটু বেড়ে যেত, কিন্তু এখানে দিলে আরো বেশি প্রোটেকশন পাইতা। ও যদি বাই চান্স কখনো ফেল করে, ও হয়তো অপারেট করলে তুমি বেঁচে যাইতা। লাইটনিং অ্যারেস্টর কিন্তু অনেক সময় ফেল করে যায়, একটা ঠান্ডা রিং দিল লাইনে, একজন কয়েকটা ফুটে গেল, লাইটনিং অ্যারেস্টর তো সেকেন্ড ফায়ারিং এর সময় কে প্রোটেকশন দিবে? তখন আরো বেটার লাইটনিং অ্যারেস্টর থাকতে হবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের বাসবার সিস্টেমের মধ্যে যে কি কি জিনিস থাকে, কি কি জিনিস থাকে, কোনটা সুবিধা অসুবিধা কি। এর বাইরে আরো অনেক ধরনের বাসবার সিস্টেম আছে, ওই সিস্টেম বাসবার সিস্টেম গুলা আমি তো একটা বললাম, আরো বেটার কয়েকটা তোমরা দেখবা আর কি। আচ্ছা, এটা আমরা অলরেডি পড়াশোনা করে ফেলছি এবং আমরা ফিল্ডে গিয়ে দেখে আসছি যে একটা ট্রান্সফরমার সাবস্টেশনে কি কি থাকে। বাসবার থাকে, ইনসুলেটর থাকে, তাই না? আইসোলেটিং সুইচ থাকে, সার্কিট ব্রেকার থাকে, পাওয়ার ট্রান্সফরমার থাকে, মেজারমেন্ট করার জন্য অন্য ট্রান্সফরমার থাকে, বিলিং হিসাব করার জন্য মিটারিং ইনস্ট্রুমেন্ট থাকে, তাই না? প্রোটেকশন দেওয়ার জন্য ফিউজ থাকে, কেরিয়ার কারেন্টের ইকুইপমেন্ট থাকে, লাইটনিং এর স্টোর থাকে, গ্রাউন্ডিং সুইচ থাকে, আরো অক্সিলারি সাপ্লাই থাকে, ব্যাটারি হাউস থাকে, তাই না? একটা সাবস্টেশনের হার্ট বলা হয় তার ব্যাটারি হাউসকে। যখন কোনো ফল্ট হয়ে গেল এসি লাইনে, তখন তো সাবস্টেশনে পাওয়ার নাই, সাবস্টেশনের ব্রেকার যে চাপ দিবা, ব্রেকারকে যে মোটরটা ঘুরাবে, ওই মোটর চলবে কিভাবে? ডিসি পাওয়ার লাগবে না, স্টোরড পাওয়ার। এই স্টোরড পাওয়ারটা ব্যাটারি সাপ্লাই করে, এই জন্য ব্যাটারিকে কি বলে, সাবস্টেশনের হার্ট। যখন কোনো পাওয়ার লাইন এসি লাইনই ফেল, তখন সাবস্টেশনের নিজের যে চোখে দেখার জন্য যে লাইট আছে, যে ফ্যান আছে, ইকুইপমেন্টকে ঠান্ডা রাখার জন্য যে অন্যান্য যে টেকনোলজি আছে, অক্সিলারি যে ইকুইপমেন্টের যে ইন্ডিকেটর লাইট গুলো জ্বলবে, তুমি যে বুঝবা এই ব্রেকার এখন বন্ধ, এটা কেমনে বুঝবা? মেইন লাইনই তো ফেল করে গেছে। এই ব্যাকআপ হিসেবে যে ডিসি ব্যাটারি হাউস রাখা হয়, এটাকে সাবস্টেশনের হার্ট বলা হয়। বাসবার কেমন থাকে আমরা তো অলরেডি দেখলাম, অ্যালুমিনিয়ামের হইতে পারে, কপারের হইতে পারে, রড টাইপ হইতে পারে, শিট টাইপ হইতে পারে, ঠিক আছে, হলো হইতে পারে, সলিড হইতে পারে। ইনসুলেটর, ইনসুলেটর কি করে, কন্ডাক্টরকে ট্রান্সফরমারের গায়ে যখন আমরা কন্ডাক্টরকে ঢুকাবো, ইন করব, তখন কন্ডাক্টর যদি ট্রান্সফরমারের মেটালিক বডিতে লাগে তাহলে তো কারেন্ট বডিতে চলে গেল, তখন ইনসুলেটরের ভিতর দিয়ে ওকে ট্রান্সফরমার বডিতে পাস করা হয়, তাই না? ওই ইনসুলেটরকে আমরা কি বলি, বুশিং বলি, ঠিক আছে? এগুলা ইনসুলেটর টাইপের জিনিসগুলো অ্যাকচুয়ালি কালো কালো ডিস্ক হিসাবে দেখা যায়, এবং এগুলা পোর্সিলিন ম্যাটেরিয়ালের হয়। আমরা যদি এখান থেকে দেখি, আমরা যদি পোলের উপরে তাকাই বিভিন্ন সময় যে দেখতে পাই এগুলো হচ্ছে ইনসুলেটর, যে ডিস্ক আকারে থাকে। এক একটা ডিস্ক 3.3 কেবি প্রোটেকশন দেয়, 6.6 কেবি প্রোটেকশন দেয়, এক এক লেভেলের। যেটা যত মোটা যত বড় তত বেশি লেভেলের দেয়। বাংলাদেশে অ্যাকচুয়ালি 3.3 কেবি, 6.6 কেবি, 11 কেবি, 33 কেবি এক একটা ডিস্ক দিতে পারে।
একটার পর একটা লাগাইলে কি হয়, দুইটা ভোল্টেজ যোগ হয়ে যাবে, আর একটু বেশি ভোল্টেজ প্রোটেকশন দেবে। এটা এটা হচ্ছে কি স্ট্রেইন টাইপ ইনসুলেটর, এটা টানের মধ্যে আছে। এটা যখন ঝুলন্ত থাকবে তখন একে স্ট্রিং টাইপ ইনসুলেটর বলে, যদিও দুটো একই, কিন্তু নামের কনভেনশন একটু ভিন্ন আর কি। এই যে আরো বিভিন্ন ধরনের ইনসুলেটর, এটাকে ডিস্ক ইনসুলেটর বলে, এটাকে পোস্ট ইনসুলেটর বলে, যে খাড়া হিসেবে ব্যবহার করে। এটাকে স্ট্রে ইনসুলেটর বলে, এটাকে সাসপেনশন টাইপ বলে, যে টানে থাকলে সাসপেনশন টাইপ। স্ট্রেইন, সরি, ঝুলে থাকলে সাসপেনশন টাইপ, টানে থাকলে স্ট্রেইন টাইপ। গ্লাসের মতো আছে, গ্লাস টাইপ ইনসুলেটর আছে, বিভিন্ন টাইপের ইনসুলেটর আছে যেখানে বলা আছে, বলে দেয় যে এটা পিন টাইপ। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বিভিন্ন টাইপের ইনসুলেটরের এক্সাম্পল, অনেক ধরনের আছে, গ্লাস টাইপের, গ্লাস দিছে আরো ভালো প্রোটেকশন দিবে। এবং এগুলোর মধ্যে অনেক ইন্টারনাল ফ্যাক্টর আছে, যেটা যত গ্লেজ যত ভালো থাকবে তত বেশি প্রোটেকশন দেয়। গ্লেজ যখন কমে যাবে, গ্লেজ কখন কমে, ধুলাবালি এসব পড়লে, তখন ওর ইনসুলেটিং ক্যাপাবিলিটি আস্তে আস্তে কমে যায়, দুর্বল হয়ে যায়। আচ্ছা, তো ইনসুলেটর যখন আমরা ট্রান্সফরমার সাবস্টেশন ইউজ করবো, ট্রান্সফরমার সাবস্টেশনে যখন আমরা এরকম জিনিস ইউজ করব, এখানে বিভিন্ন ধরনের ইনসুলেটর বা এরকম জিনিসগুলো থাকবে। আমরা যদি এখান থেকে দেখি, এটা একটা ছোট ট্রান্সফরমার, আউটডোর সাবস্টেশন। এই উপরে দেখছো এই যে কন্ডাক্টর গুলো এখানে যে ঢুকতেছে ইনসুলেটরের মধ্যে দিয়ে, যদি এর ভিতরে ঢুকে, আমি জুম ভালো দেখতে পারতেছি না ট্রান্সফরমারে ঢুকছে কিনা। অ্যাকচুয়ালি সবগুলা দেখতে একই রকম। ফিল্ডে যদি যাও, সিটি দেখতে যেরকম, পিটি দেখতেও কাছাকাছি একই রকম। কানেকশন দেখে বুঝতে হয়, লাইটনিং অ্যারেস্টরও দেখতে একই রকম, সবগুলো এরকম কালো কালো, সবগুলো এরকম কালো কালো ইনসুলেটরের মতো। তো এইটাই যদি ট্রান্সফরমার ভিতরে ঢুকে, আমি ভালো বুঝতে পারতেছি না, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি বুশিং। দুইটা বুশিং থাকে, যে সাইড মোটা সেই সাইড হচ্ছে হাই টেনশন বুশিং, ওইদিকে ভোল্টেজ বেশি। যে সাইড চিকন ওই সাইডে ভোল্টেজ কম। তার মানে ইনসুলেটর যখন চিকন হয়ে যায় কম ভোল্টেজ প্রোটেকশন দেয়, যখন মোটর লাগে বেশি ভোল্টেজ প্রোটেকশন দেয়। এটা দিয়ে বোঝা যায় কোনটা হাই টেনশন ওয়াইন্ডিং, কোনটা লো টেনশন ওয়াইন্ডিং। এরপরে ট্রান্সফরমার সাবস্টেশনে ইনসুলেটর তো আমরা দেখলাম, আর কি কি থাকতে পারে, আইসোলেটর থাকতে পারে। আইসোলেটর অ্যাকচুয়ালি দেখতে কেমন, আইসোলেটর যদি আমরা দেখি, আইসোলেটর এখন মোটর টাইপ বের হয়েছে, মোটর দিয়ে অপারেট করে। প্রিভিয়াসলি এগুলাকে হাতে অপারেট করা হতো। এই যে আইসোলেটর গুলা যদি দেখো, এই যে ও দুই দিকে কানেকশন মেনটেন করে রাখছে, এদিকে একটা এদিকে একটা। নিচের দিকে তুমি যদি লিভার টান দাও, তাহলে এই লিভারটা ছুটে যাবে। এটা তো আইসোলেটর, এখানে আর্ক টার্ক লিভারের কোনো ব্যবস্থা নেই, জাস্ট একটা সুইচের মতো। আবার লিভার দিলে নিচের এই যে লিভারটা দেখতে পাচ্ছ, এটা গিয়ে আবার বসে যাবে ওখানে, তাহলে সুইচ অন হলো। আবার চাপ দিলে এটা ছুটে যাবে। ঠিক আছে, আইসোলেটর বিভিন্ন ধরনের আছে। আইসোলেটর, মডার্ন আইসোলেটর আমরা দেখি, এরকম মোটর টাইপ আছে, যে দুই দিক থেকে এসে দুইটা মেটাল লাগবে তাহলে অন হলো, আবার ছুটে যাবে। আবার একটা আছে, একটা একটা কন্ট্যাক্টে লাগবে, একটা আবার ছুটে যাবে, অন হলো সুইচের মতো। এই ধরনের আইসোলেটর আছে, স্বাভাবিক সুইচের মতো। বিভিন্ন টাইপের আইসোলেটর সাবস্টেশনে থাকে। সার্কিট ব্রেকার, তো ব্রেকার তো আমরা অলরেডি বুঝতে পারছি সার্কিট ব্রেকার দেখতে কেমন হয়, এখানে অলরেডি দেখা যাচ্ছে। এটাকে আইসোলেটর বলতেছে। এরকম এমসিসিবি তোমরা পড়ছো অন্য কোর্সে, মিনিয়েচার সার্কিট ব্রেকার নাকি, কি কাজ করে এগুলো তো আমরা অলরেডি পড়ে ফেলছি। তোমরা যে বলছো আমরা সাবস্টেশনে গেলাম সবকিছু দেখছি বক্স বক্স, আসলে এরকম বক্স বক্সই থাকে ভিতরে। এরকম বিভিন্ন বক্স দেখছো তাই না, সুইচ আর বক্স। তো চাপ দিলে ব্রেকারের ভিতরে কি হয়, তার মেটালিক পয়েন্ট গুলো খুলে যায়। এগুলো হচ্ছে ছোট সার্কিট ব্রেকার, যেগুলোকে আমরা মিনিয়েচার সার্কিট ব্রেকার বলি। আর সাবস্টেশনে এরকম মিনিয়েচারও থাকে, আবার কিছু অনেক বড় বড় টাইপের থাকে।
ঠিক আছে। তো আমরা যদি ভিসিবি দেখি, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, দেখতে এমন থাকে, এরকম বিশাল বড় বক্স, এটাই দেখছো আমাদের সাবস্টেশন, একদিকে গেলে অন আর একদিকে গেলে অফ, মেটালিক। তারপরে সার্কিট ব্রেকার থাকে SF6 টাইপ। অ্যাকচুয়ালি এর ভিতরে কি আছে, এই সার্কিট ব্রেকারের ভিতরে দুইটা পয়েন্ট নাকি, একটা কি মুভিং আর একটা ফিক্সড। যখন ছুটে ফায়ারিং হয় ওই কন্টাক্টে গিয়ে কি SF6 গ্যাসটা গিয়ে আগুনটাকে নিভাই দেয়। অ্যাকচুয়ালি সার্কিট ব্রেকারের ভিতরে কিন্তু বেশি কিছু নাই, দুইটা মেটালিক কন্টাক্ট কানেক্ট হইতে পারে, ছুটে যেতে পারে। তাহলে SF6 এর মধ্যে কি আছে দেখো, একটা মুভিং কন্টাক্ট, একটা ফিক্সড কন্টাক্ট, আর্কিং হর্ন, আর SF6 আসার জন্য একটা রাস্তা। তো ব্রেকারের ভিতরে যেহেতু এত বেশি কিছু নাই, এই জন্য দেখতে এরকমই হয়, একটা বক্সের মতো, এর ভিতরে দুইটা কন্টাক্ট আর কি, আর আগুন নেভানোর ব্যবস্থা। এজন্য এটা তো খুলে দেখানোর উপায় নেই। SF6 থাকলে এটা সিল করা আছে, এটা খুললে কি হয়ে যাবে, লিক হয়ে গেল, পরে গ্যাস গেলে ওই লাইন দিয়ে লিক হবে, আর এক্সটিংগুইশ করতে পারবে না। ভ্যাকুয়াম তো খুলে দেখার আরো উপায় নেই, নষ্ট হওয়ার আগ পর্যন্ত খুলে দেখার উপায় নেই। ঠিক আছে। আর প্র্যাকটিক্যালি দেখতে এরকম, ওই যে আগের মতোই, তোমাকে দেখলে, ফিল্ডে দেখলে মনে হবে এটা একটা ইনসুলেটর, আর কিছু নেই, কারণ এটার নিবানোর ব্যবস্থা আছে। বুঝতে পারছো? দেখলে মনে হবে এটাই বুশিং। আচ্ছা, সার্কিট ব্রেকার আমরা দেখলাম, লাস্ট স্লাইড। এরপরে কি থাকে, পাওয়ার ট্রান্সফরমার থাকে। পাওয়ার ট্রান্সফরমার সাইজ কি একটু বড়, মোটা সোটা, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার একটু ছোট, হাই ভোল্টেজ অপারেট করে পাওয়ার ট্রান্সফরমার। পাওয়ার ট্রান্সফরমার অ্যাকচুয়ালি মোটামুটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাছাকাছি যেটা থাকে সেটাকে পাওয়ার ট্রান্সফরমার বলে। অনেক বড়, 11 কেবি জেনারেট করে 400 ভোল্টে কনভার্ট করে, 400 কেবিতে কনভার্ট করে, 230 কেবিতে কনভার্ট করে। আর এই পাওয়ারটা যেখানে আবার স্টেপ ডাউন করে, 400 কেবি কে ডাউন করে যে 11 কেবি বানাচ্ছে, 400 কেবি কে ডাউন করে যে 66 কেবি বানাচ্ছে, এরকম হাই ভোল্টেজ থেকে অনেক লো ভোল্টেজে নিয়ে আসে, ওইটাও আর একটা পাওয়ার ট্রান্সফরমার। ঠিক আছে। এরপরে আমরা আমাদের বাসা বাড়ির কাছাকাছি যে ছোট ছোট ট্রান্সফরমার গুলো দেখি, টিউবের মতো নাকি, অনেকটা বোতলের মতো, ওগুলাকে আমরা বলি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। ঠিক আছে। তো আমরা যদি অ্যাকচুয়ালি পাওয়ার ট্রান্সফরমার দেখি, একটু একটু আগে আমরা যেগুলো দেখলাম আর কি, বড় বড়, এগুলাই হচ্ছে অ্যাকচুয়ালি পাওয়ার ট্রান্সফরমার, অনেক বিশাল বিশাল। আর এই যে ছোট ছোট এগুলা হচ্ছে অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। আর বড় যেগুলো দেখা যাচ্ছে এগুলো পাওয়ার ট্রান্সফরমার। এই যে এটা একটা ছোট ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, এটা একটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, এটা পাওয়ার ট্রান্সফরমার। তাহলে এখানে ইকুইপমেন্ট বেশি থাকবে, এখানে প্রোটেকশন বেশি থাকবে। এখানে দেখো এই পাওয়ার ট্রান্সফরমার গুলাতে এই যে তেলের একটা কি আছে, টাঙ্কি আছে, তেল বেড়ে যাবে, তেল কোথায় গিয়ে স্টোর হবে, কনজারভেশন ট্যাঙ্ক আছে। এই তেলের গ্যাসের উপর ডিপেন্ড করে প্রোটেকশন আছে, বুকহোলস রিলে আছে, প্রোটেকটিভ এলিমেন্ট আছে বেশি। আর এইটাতে তো এত হাই ভোল্টেজ ক্যারি করবে না, এখানে তেমন কোনো প্রোটেকশন নাই। অয়েল স্পিল হয়ে কোথায় যাবে এর জন্য আলাদা কোনো প্রোটেকশন এখানে নাই। ঠিক আছে। এরপরে কি থাকে, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফার থাকে, সিটি, পিটি। তো প্র্যাকটিক্যালি এগুলো দেখতে একই রকম। তুমি যদি সিটি পিটি দেখো, লাইটনিং এর স্টোর, সিটি পিটি ইন রিয়েল, দেখতে একই রকম। সিটি পিটি দেখতে কেমন দেখো, এই যে আইসোলেটরের মতোই না নাকি, দেখে মনে হয় ওই যে আইসোলেটর যেটাকে দেখলাম ওইটার মতোই দেখতে, এরকমই। তো সিটি দেখে বুঝতে হবে সিরিজে আছে, পিটির কানেকশন দেখে বুঝতে হবে প্যারালালে আছে। ঠিক আছে। যেমন এটা একটা সিটি, এগুলো লো ভোল্টেজ ইউজ করা হয় এই সিটি, আর এগুলো অনেক হাই ভোল্টেজ ইউজ করা হয়, লাইনের সাথে সিরিজে থাকবে, আর পিটি থাকবে প্যারালালে। ঠিক আছে। এই যে এটা হচ্ছে সিটি, এই যে একটাই প্যাচ, তারের উপরে এভাবে বসাই দিবা, তাই না? আচ্ছা। তো প্র্যাকটিক্যালি দেখতে এগুলো মোটামুটি একই রকম হইলেও কাজ কিন্তু ভিন্ন, ইন্টারনাল ওয়ার্কিং প্রিন্সিপাল ভিন্ন। এরপরে কি থাকে, এই বিল যে দিবা, মিটারিং ইনস্ট্রুমেন্ট। মিটারিং ইনস্ট্রুমেন্ট সাবস্টেশনে হাই টেনশন সাইডে থাকে, পাওয়ার ঢুকছে সাথে সাথে তোমাকে কি বিলিং ক্যালকুলেট করতে হবে। ট্রান্সফরমারের পরে যদি মিটারিং ইনস্ট্রুমেন্ট দাও, কি হবে, ট্রান্সফরমারের লসটা মিটারে আসবে না। ইউটিলিটি কোম্পানি তারা কি হবে, তারা লসে পড়ে যাবে, তোমার ট্রান্সফরমারের কোর লসের টাকা তো ও দিবে না। এই জন্য মিটারিং ইনস্ট্রুমেন্ট সাবস্টেশনে মোটামুটি হাই টেনশন সাইডে থাকে। এর পাশাপাশি আরো সাপোর্টিং এমিটার, ভোল্ট মিটার, ওখানের সিটি, ওখানের পিটি, এইসব জিনিস ট্রান্সফরমার সাবস্টেশনে কানেক্ট করা থাকে। তো এই হচ্ছে আমাদের আজকের মোটামুটি সাবস্টেশন সম্বন্ধে একটা বেসিক আইডিয়া।